হ্যাঁ, নমস্কার। আজকের আলোচনা ষষ্ঠ ভাব এবং কেতু। এই আজকের ভিডিওটি ষষ্ঠ ভাব এবং কেতু নিয়ে আলোচনা করব এবং ভিডিওর মাধ্যমে আমি এক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানাই এই জন্য যে তিনি আমাকে একটি ত্রুটি ধরিয়ে দিয়েছেন। সেটি হলো এই কথা বলার ক্ষেত্রে সাউন্ডের হয়তো একটু সমস্যা হতে পারে, টেকনিক্যাল বিষয়, টেকনিক্যাল ব্যাপার। তো আমি চেষ্টা করছি যাতে করে সাউন্ডটা ঠিকঠাক রাখা যায়। তো ভিডিও শুরু করছি, আপনারা সবাই মন দিয়ে শুনুন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ষষ্ঠ ভাবের একটা পরিচয় আছে, সেটা হচ্ছে দুস্থানগত ভাব। তিনটি দুস্থানগত ভাব রয়েছে। একটি হচ্ছে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব। এবং এই ষষ্ঠ ভাব এইটি আপনারা জানেন অ্যাক্সিডেন্ট, বাধা, রোগ ভোগ, এই যে মূল যে বিষয়, এটা কিন্তু ষষ্ঠ ভাবকে কেন্দ্র করে আবর্তিত হয়। এছাড়াও ষষ্ঠ ভাব থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়টিও আমরা দেখি। তাহলে এই যে ষষ্ঠ ভাব, এই ষষ্ঠ ভাবে যদি কেতু থাকে তাহলে কি হয়, সেই জাতককে সাধারণভাবে সমস্ত যে সুখ ভোগ, সেই সুখ ভোগ থেকে তাকে দূরে সরিয়ে রাখে। মনের মধ্যে একটা ক্লেশ তার মধ্যে তৈরি হয়। হ্যাঁ, আমরা যারা জ্যোতিষ চর্চা করি, তারা জ্যোতিষ চর্চার ক্ষেত্রে যখন আমরা বিভিন্ন রকমের ক্লায়েন্টকে নিয়ে তার জন্মছকটা আমরা যখন বিশ্লেষণ করি, তখন আপনি দেখবেন যাদের ষষ্ঠভাবে কেতু রয়েছে তাদের জীবনটা অতি সামান্য এবং খুব একটা যে যতই অর্থ থাকুক না কেন, সব কিছু আহার বিহার, বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে তারা কিন্তু কোটিপতি লোকেও তারা কিন্তু সেই দরিদ্র মানুষের মতো তাদের জীবনযাপন থাকে। বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে বহু বাধা নিষেধ তাদের কিন্তু থাকে খাবার দাবারের ব্যাপারে। এবং দেখা যায় যে খাবার দাবারের ক্ষেত্রে যদি তাদের অনিয়ন্ত্রণ থাকে, কোনো শৃঙ্খলা না থাকে, তখন কিন্তু তাদের এই তেল মশলা বর্জিত খাবারগুলো তাদের খেতে নিষেধ করা হয়। ষষ্ঠভাবে কেতু থাকলে সেই সমস্ত জাতক জাতিকাদের যত সাদামাটা খাবার তারা খেতে পছন্দ করবেন, সেটাই ভালো তাদের শরীরের জন্য। কিন্তু আমিষের থেকে তারা যদি নিরামিষের দিকে বেশি ঝোঁকেন, সেটা শ্রেয় এবং তাদের জন্য এটা ঠিক। দেখা গেছে যে আমিষ খাবারটা নিজেরাই পছন্দ মতো করে বেছে নিচ্ছেন। এটা কেতুর জন্য কিন্তু সাধারণত হয়ে থাকে। জাতকের যে সমস্ত ভৃত্য বা দাসদাসী রয়েছে, তাদের সঙ্গে এই জাতকের খুব একটা সুসম্পর্ক থাকে না। বাড়িতে কাজের লোক হোক বা দোকানে যদি তাদের কোনো কর্মচারী থাকে, তাদের সঙ্গে খুঁটিনাটি ঝামেলা বা সমস্যা লেগে থাকার একটা প্রবণতা তাদের মধ্যে কিন্তু তৈরি হয়। এবং সবটাই নির্ভর করে, এই যা কিছু আলোচনা হচ্ছে সবটাই নির্ভর করছে সেই জাতকের জন্মছকের কোথায় কোন গ্রহ কিভাবে আছে, অবস্থান করছে, তার উপরে কিন্তু ফলের তারতম্য ঘটবে। 10 জন জাতক আমরা যদি তাদেরকে বেছে নিই, যাদের প্রত্যেকেরই জন্মছকে ষষ্ঠভাবে কেতু রয়েছে, সকলের ফলাফল কিন্তু একরকম হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে ষষ্ঠভাবে কেতু আছে, কিন্তু
বাকি গ্রহের সন্নিবেশ সমস্ত বাকি 10টি জাতকের কিন্তু এক হবে না। তাই সামগ্রিক গ্রহের সামগ্রিক এই 10টি যে জন্মছক আমরা উদাহরণস্বরূপ যদি আমরা নিয়ে থাকি, লগ্ন আলাদা হয়ে যাবে, রাশি আলাদা হয়ে যাবে, ষষ্ঠ ভাবের ক্ষেত্র আলাদা হয়ে যাবে। কারো ষষ্ঠ ভাব হতে পারে মেষ রাশিতে, কারো ষষ্ঠ ভাব হতে পারে মীন রাশিতে, কারো ষষ্ঠ ভাব হতে পারে বৃষ রাশিতে, কারো ষষ্ঠ ভাব হতে পারে তুলা রাশিতে। তাহলে জন্মছকের সাপেক্ষে ক্ষেত্র পরিবর্তন হয়। তাই ষষ্ঠভাবে কেতু থাকলেই সকলেরই যে সামগ্রিকভাবে এই কমন যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হচ্ছে সেগুলোই যে ঘটবে তা কিন্তু নয়। দেখা গেল 3 জনের সঙ্গে কমন কিছু ঘটলো, কিন্তু তাদের সেই ঘটনাগুলোর মধ্যে যে তীব্রতা তার তারতম্য সেখানে দেখা যাবে। ষষ্ঠভাবে কেতু থাকলে কি হয়, সেই জাতক যদি চাকরি করে থাকেন, সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, সেক্ষেত্রে দেখা যায় যে তার কর্তৃপক্ষের সঙ্গে অর্থাৎ তার বসের সঙ্গে তার প্রায় খুঁটি না খুঁটি কোনো না কোনো ঝঞ্ঝাট বা সমস্যা লেগে থাকে। এটা মানে এর প্রবণতাটা সবচেয়ে বেশি। দ্বিতীয় হচ্ছে এই ধরনের জাতক জাতিকাদের ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কোনো না কোনো রোগ দীর্ঘদিন ধরে তাদের জীবনসঙ্গী হয়ে থাকে, বহু চিকিৎসা করবার পরেও সেই রোগ কিন্তু তাদের সহজে ভালো হতে চায় না। তাহলে এর থেকে পরিত্রাণের পথ কি? শুধু কি দামি দামি জেমস বা রত্ন ধারণ করলেই এর থেকে মুক্তি পাওয়া যায়, বা যাগযজ্ঞ বা কবচ পড়লেও কি এখান থেকে বেরিয়ে আসা যায়? তাও কিন্তু নয়। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিছু প্রাকৃতিক ক্রিয়া রয়েছে যেগুলো করলে পরে হয়তো রোগটি ভালো হয়ে যেতে পারে, কিংবা সেই রোগের তীব্রতা অনেকাংশে কমে যেতে পারে। যেমন হচ্ছে কেতুকে বা ষষ্ঠ ভাবকে খুব বেশি সক্রিয় করবে এমন কোনো বস্তু আমাদের ব্যবহার করা উচিত নয়। এমন কোনো কিছু করা উচিত নয় যা কেতুকে এবং ষষ্ঠ ভাবকে দারুণভাবে সক্রিয় করে তুলে সেই ধরনের ঘটনা ঘটাতে সাহায্য করবে। তাহলে সবসময় প্রাকৃতিক নিয়ম বলতে গেলে আমাদেরকে কিছু যোগ রয়েছে, কিছু মেডিটেশন রয়েছে, ধ্যান রয়েছে, মন্ত্র জপের ব্যাপার রয়েছে। এগুলো বিশেষ করে আমি বলবো যে যোগ ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এই ধরনের গ্রহের জন্য যদি কারো কোনো ক্রনিক ডিজিজের প্রবণতা তৈরি হয়, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আধুনিক চিকিৎসা পাশাপাশি তাকে যোগ মধ্যে নিজেকে নিয়োজিত করা। জীবন যে শৈলতা, জীবনের যে যাত্রা, যে নিয়ম শৃঙ্খলা থাকা দরকার, সেটাকে খুব সুনিয়ন্ত্রিত রাখা একান্ত প্রয়োজন। তা এইগুলো হচ্ছে কেতু এবং তার ষষ্ঠ ভাবের আচরণের বহু বৈশিষ্ট্য রয়েছে, তাদের মধ্যে থেকে কিঞ্চিত আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি। এছাড়া রোগ তো হলো, এই রোগ কিন্তু চিকিৎসা করাতে গিয়ে ভুল চিকিৎসাও কিন্তু হতে পারে। অনেক সময় আপনারা শুনে থাকবেন যে ভুল চিকিৎসায় অমুক রোগীর অমুক ক্ষতি হয়ে গেল। মানে একটা চিকিৎসা করতে গিয়ে যদি ভুল হয়, তার পার্শ্বক্রিয়ার জন্য তাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই ভুল চিকিৎসার হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে দেখা যায়।
দ্বিতীয়ত হচ্ছে এই যে এই ধরনের জাতক জাতিকাদের এই ষষ্ঠ ভাব বা কেতুর সঙ্গে যদি শুভ গ্রহের কোনো সম্পর্ক থাকে, শুভ গ্রহ কেতুর জন্য ফ্রেন্ড এবং নৈসর্গিক জন্মছক মতে যেটা শুভ, সেই শুভ গ্রহের সঙ্গে যদি কেতুর বা ষষ্ঠ ভাবের সম্পর্ক হয়, সেক্ষেত্রে এই কুপ্রভাব থেকে সেই জাতক জাতিকা অনেকখানি নিস্তার পেতে পারে। এটা হচ্ছে এক। আর কি, যদি পাপ গ্রহের সঙ্গে কেতু বা ষষ্ঠ ভাবের যুক্ত হয়ে যায়, তখন কিন্তু অনেক সময় তাদের কোনো না কোনো অঙ্গহানিরও সম্ভাবনা থাকতে পারে, প্যারালাইসিস। মানে জাস্ট একটা এক্সাম্পল আমি বললাম। এটা ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গের উপরে এর প্রভাব পড়তে পারে। কারণে অকারণে বিভিন্ন লোকের সঙ্গে কোনো কারণ নেই, কারণ ছাড়াই, সামান্য কারণেই ভদ্রলোক বাজার করতে গেলেন, সবজির দরদাম নিয়ে দোকানদারের সঙ্গে বা কোনো কিছু দ্রব্য কেনার জন্য দোকানদারের সঙ্গে অহেতুক ঝঞ্ঝাট হয়ে গেল, শত্রু তৈরি হলো। তো এই যে ব্যাপারগুলো কিন্তু কেতুর জন্য আমরা লক্ষ্য করে থাকি। তো আজকে আপনাদের সঙ্গে আমার যে আলোচনা, এই আলোচনা ছিল কেতু এবং ষষ্ঠ ভাব, তাদের বিচার বিশ্লেষণ এগুলো নিয়ে। তো আজকে এখানেই বিরাম টানছি এই ভিডিওর। আপনারা শুনলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। মোটামুটি অনেকে কমেন্ট যারা করছেন আমি উত্তর দিতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। আপাতত এখনও দিন 7-8 দোলের পর ছাড়া আমি ওই বিষয় নিয়ে বসতে পারছি না। তো যাই হোক, মোটামুটি আর 1 সপ্তাহ 7 দিন পর সবটাই আবার রেগুলার হয়ে যাবে। তো আজকে এখানেই রাখলাম। সবাই ভালো থাকুন। আপনাদের শুভ দোলযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানাই। আনন্দে থাকুন, সাবধানে থাকুন।